পূর্ব ঘোষণা মতো আজকে সকাল ঠিক 9:31 থেকে আমেরিকার দ্বারা ইম্পোজ করা ট্যারিফস, সেই ট্যারিফ লাগু হয়ে গেছে বা চালু হয়ে গেছে ভারতীয় দ্রব্যের, যেই দ্রব্যগুলো আমেরিকাতে এক্সপোর্ট করা হবে সেই দ্রব্যগুলির উপরে। প্রথমে 7ই আগস্টে ছিল 25% এবং আজকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 9:31 থেকে আমেরিকার ট্রাম্পের দ্বারা সেই ইম্পোজ করা আরো 25%, অর্থাৎ সব মিলে 50%-এর ট্যারিফ নিয়ে শুরু হয়ে গেল ভারতীয় অর্থনীতির এক নতুন দিক, নতুন পথ চলা। পাশাপাশি একটা মানুষ 4বার ফোন কল করলেন, অপরদিকে যিনি আছেন তিনি ফোন কল ধরলেনই না। আমার কথা নয়, বিখ্যাত একটা জার্মান সংবাদপত্রে প্রকাশ পেয়েছে, যার পরে গোটা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এই লোকটাকেও এইভাবে অগ্রাহ্য করা যায়। হ্যাঁ, এই লোকটাকেও এইভাবে অগ্রাহ্য করা যায় এবং এই অগ্রাহ্য করিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনি যখন যা খুশি যেভাবে খুশি সবাইকে একই পংক্তিতে ফেলতে পারেন না। এর উপরে ভিত্তি করে আজকের আমাদের বিশেষ এই সংবাদ বিশ্লেষণ, রাজনৈতিক আলোচনা। নমস্কার, আমি শান্তনু ঘোষ। সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং একটা অনুরোধ, আপনারা একটু হলেও মনোযোগ দিয়ে এই আলোচনাটা একটু শুনুন এবং অবশ্যই কমেন্ট করুন। প্রথমেই বলি যে আজকে সকাল 9:31 থেকে কিন্তু শুরু হয়ে গেছে ট্যারিফ। কেন ট্যারিফ? গোটা বিশ্ববাসী জেনে গেছে যে ভারতবর্ষ রাশিয়া থেকে উইপন্স অর্থাৎ অস্ত্রশস্ত্র এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার অপরাধে, মূলত তেল কেনার অপরাধে, ভেবে দেখুন, তেল কিনছে আমার টাকায়, আমি কোথা থেকে কিনবো না কিনবো সে সমস্ত কিচ্ছু থাকবে না। এই তেল কেনার কারণে ট্যারিফ ভারতবর্ষের উপরে 50% ভারতীয় দ্রব্য যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট করা হয় সেই সমস্ত দ্রব্যের উপরে আজ থেকেই 50% ট্যারিফ চালু হয়ে গেল। কি অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে সেটা আগামী দিনই বলবে। তবে এর মধ্যে বেশ কিছু তথ্য উঠে এসছে, খুব ইন্টারেস্টিং তথ্য। সেই তথ্যগুলো কি? প্রথম তথ্য, কালকে যখন প্রতিবেদন আমি রেখেছিলাম একটা, সেই প্রতিবেদনে কিন্তু আমি বলেছিলাম যে এক ভদ্রলোক, তার নাম ডোনাল্ড ট্রাম্প, এই ট্রাম্প বাবু নাকি এই গত 2-1 সপ্তাহের মধ্যে 4বার ফোন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রীকে। এটা আমার কথা নয়, এটা ভারতীয় মিডিয়ার কথা নয়। তা বলতে পারে ভারতীয় মিডিয়া যদি প্রকাশ করে যে না, তারা হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো, তাই তারা মিডিয়াতে প্রকাশ করেছে। এটা জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্ট থেকে প্রকাশিত। সংক্ষেপে বললাম, একটা জার্মান বিদঘুটের নাম আছে, ওই নামটা আমি ঠিকঠাক উচ্চারণ হয়তো আমার দ্বারা এই মুহূর্তে করা সম্ভব না। আমি সংক্ষেপে বলছি, ফাজ নামক একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে জার্মান ভাষায়, যেটাকে আপনি চ্যাটজিপিটি দিয়ে করলে আপনি যেটা পাবেন সেটা কি? সেটা হচ্ছে ট্রাম্প কলস, মোদি ডাজ নট পিক আপ। এটা কিন্তু আবারও বলছি, জার্মান সংবাদপত্র ফাজে প্রকাশিত হয়েছে। ট্রাম্প কলস, মোদি ডাজন্ট পিক আপ, অর্থাৎ ট্রাম্প ফোন করে যাচ্ছেন, মোদি ফোন তুলছেন না। এর মধ্যেই অনেক পট পরিবর্তন ঘটে গেছে। মোদিকে ভেবেছিলেন, ভারতবর্ষের অর্থনীতিকে ভেবেছিলেন যে এইভাবে বোধহয় ভারতবর্ষকে অন্যান্য দেশগুলোর মধ্যে, যেমন করে তিনি ইউরোপীয় ইউনিয়নকে ডিল করেছেন, যেমন করে বিভিন্ন অন্যান্য দেশগুলোকে ডিল করেছেন, তিনি বোধহয় ভারতবর্ষকেও একইভাবে ওই পংক্তিতে ফেলতে চেয়েছিলেন। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্ক যারা এখন সরকারে আছেন, তারাও তাদের যেমন ইন্ডিয়া মেক আমেরিকা গ্রেট এগেইন, তারাও কিন্তু আমাদের ভারতীয় যারা আছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তারাও কিন্তু ভারতবর্ষকে ওই জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে ওই নীতিতেই তারাও কিন্তু চলছেন। ফলে কেউ কাউকে 1% 1 অংশ জমি ছেড়ে দিতে রাজি নন। স্বাভাবিকভাবেই কনফ্রন্টেশন আসতে বাধ্য। চেষ্টা করেছিল ভারতবর্ষ এড়িয়ে যেতে, কিন্তু এড়ানো যায়নি। কিন্তু ভারতবর্ষ মুখের আকাটেনি। অন্তত 41 বার এই ট্রাম্প বাবু তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, আমি ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে সমস্ত ঠিক করে দিয়েছি, আমি ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে এই সমস্যা মিটিয়েছি, যুদ্ধ মিটিয়েছি। ভারতবর্ষ রাগ কাটেনি। তিনি বলেছেন ট্যারিফস হবে, ট্যারিফস হবে, ট্যারিফস হবে। ভারতবর্ষ রাগ কাটেনি।
ভারতবর্ষ বরং বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টায় নেমে পড়েছে। তার যা এক্সপোর্ট যেগুলো আমেরিকাতে হতো, সেই এক্সপোর্ট বিভিন্ন অন্যান্য মার্কেটে তারা অলরেডি ঘোরাতে শুরু করে দিয়েছে। ইউরোপের মার্কেট, জাপানের মার্কেট, সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশের মার্কেট, এমনকি অল ওয়েদার ফ্রেন্ড নামে পরিচিত রাশিয়া, তারা তো তাদের বলেই দিয়েছে যে এসো ভাই, আমাদের এখানে আমাদের যা বাজার আছে তোমরা সেই বাজার ধরো, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু বারংবার বলে দেওয়া হয়েছে, এস জয়শঙ্কর বলেছেন, আমি কোথা থেকে তেল কিনবো না কিনবো সেটা তো আমি আমার ফায়দা দেখবো, এটাই তো স্বাভাবিক। যেমন করে আমেরিকা তার ফায়দা দেখবে, ঠিক ইন্ডিয়াও তার কাছে সেই রাইট আছে, সে তার দেশের মানুষের জন্য ফায়দা খুঁজবে, যেখান থেকে কম দাম পাবে সেখান থেকেই কিনবে। জয়শঙ্কর তো পরিষ্কার করেই বলেছেন যে আমরা তো বলিনি কাউকে আমাদের তেল নিতে হবে, নেবে না, যার প্রয়োজন নেই নেবে না। এইরকম একটা মুহূর্তে যখন গোটা বিশ্ববাসী প্রহর গুনছে যে কি হবে কি হবে, এরপরে ইন্ডিয়ার অর্থনীতি কি হবে না হবে, বিভিন্ন আলাপ আলোচনা শুরু হয়ে গেছে অলরেডি। এর মধ্যে কিন্তু সুর নরম করার ইঙ্গিত ট্রাম্প প্রশাসন থেকে আমরা পেতে শুরু করেছি। আমি গতদিনের যে প্রতিবেদন ছিল সেখানে বলেছি, সের্গেই গোরকে 7 মাস পরে ভারতবর্ষের রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত করা ট্রাম্পের কিন্তু একটা ভীষণ ক্যালকুলেটেড একটা পদক্ষেপ। এই পদক্ষেপ কেন? কারণ সের্গেই গোর এই ভদ্রলোক, তিনি ডিপ্লোম্যাট নন, তিনি আদ্যপান্ত ব্যবসায়ী মানুষ এবং ট্রাম্পের অত্যন্ত কাছের মানুষ। তিনি ট্রাম্পের কান হিসাবে পরিচিত। এই লোকটাকে যখন ভারতবর্ষের মতো একটা দেশের গুরুদায়িত্ব দেওয়া হলো এবং এই ট্যারিফ দিয়ে এই টানাপোড়েনের মাঝখানে, তখন তার একটা মাত্রা কিন্তু অবশ্যই অন্যরকম আছে, যে তিনি সরাসরি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য নিশ্চিতভাবেই চেষ্টা করবেন। তা না হলে এই আবহে, এই অবস্থায় কখনোই তাকে সের্গেই গোরকে ভারতবর্ষের রাষ্ট্রদূত নিয়োগ করা হতো না। নিয়োগ করা হয়েছে, তার অর্থ একটাই যে ট্রাম্প বুঝতে পেরেছেন, ট্রাম্প জানেন যে ভারতবর্ষের সঙ্গে রিলেশন যদি নষ্ট হয়ে যায় এই অর্থনৈতিক বিবাদ নিয়ে, তাহলে এই সম্পর্ক যেটা 25 বছর ধরে আস্তে 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 একটা জায়গায় এসেছিল, সেই সম্পর্ক কিন্তু 10 বছর পিছিয়ে যাবে। ইতিমধ্যেই নিক হ্যালি, জন বোল্টন, বিভিন্ন রকমের মানুষ তারা বারংবার বলেছেন ট্রাম্প প্রশাসনকে যে আপনি ভারতবর্ষ এবং চীনকে কিন্তু এক পংক্তিতে বিচার করবেন না। ভারতবর্ষ কিন্তু 80-র দশক 90-র দশকের ভারত নয়, এটা একটা নতুন একটা ভারতবর্ষ, যে ভারতবর্ষের কাছে 700 বিলিয়ন রিজার্ভ আছে কারেন্সি, ইউএস ডলার। তাকে অগ্রাহ্য করতে পারেন না একটা পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। এখন কিন্তু গোটা বিশ্ব খোলা বাজার, যে যেভাবে পারবে সেভাবে বাজার করবে, এটাই স্বাভাবিক, এটাই দস্তুর। ট্রাম্প না বুঝলে কিছু করার নেই। কিন্তু তার সুর নরম হয়েছে আজকে যখন দেখা গেল যে তাদের ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট যিনি আছেন, তিনি কিন্তু বলছেন এক জায়গায়, এই ভিডিওটা তার একটা কি বলবো, তার নিদর্শন। জাস্ট ভিডিওটা শুনুন কি বলছেন, তারপর আমরা আবার আলোচনাটা করব। To the tariff sector, because President Trump's 50% tariff on India kicking in today, weeks after adding that 25% penalty over India's purchases of Russian oil and weapons. Meanwhile, India is vowing to retaliate. India's foreign minister says if the U.S. does not like India buying Russian oil, it should not buy from India. Mr. Secretary, your thoughts? Look, Maria, this is a very complicated relationship. President Trump and Prime Minister Modi have very good relationships at that level. And it's not just over the Russian oil. The Indians came in very early after Liberation Day to start negotiating on tariffs, and we still don't have a deal. I thought that we would have a deal in May, June. I thought India could be one of the earlier deals. And they've kind of tapped us along in terms of the negotiations. And then there is also the aspect of the Russian crude purchases, which they've been profiteering on. So it's there are many levels going on here. I do think India is the world's largest democracy. The U.S. is the world's largest economy. I think at the end of the day, we will come together. I think. তাহলে দেখলেন তো, এই ট্রেজারি সেক্রেটারি যিনি অর্থনৈতিক বিষয়টা দেখেন, গলার টোন কিন্তু নেমে গেছে। তিনি বলছেন, তাকে যখন অ্যাঙ্কার জিজ্ঞেস করছে ফক্স নিউজে যে ট্যারিফ নিয়ে কি হবে, উনি কিন্তু পরিষ্কারভাবেই বললেন যে ভারতবর্ষ পৃথিবীর সবথেকে বড় ডেমোক্রেসি, লার্জেস্ট ডেমোক্রেসি, এবং আমেরিকা পৃথিবীর লার্জেস্ট ইকোনমি। এবং শুধু এটাই নয়, তিনি এটাও বললেন যে একটা স্পেশাল রসায়ন আছে, কেমিস্ট্রি আছে, একটা ভালো সম্পর্ক আছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। ফলে একদিন আবার তারা একসঙ্গে আসবেন, এটা কিন্তু উনি বিশ্বাস করেন। তার মানে সুর আস্তে আস্তে নরম হচ্ছে।
তাই যারা ভেবেছিলেন যে ভারতবর্ষকে বোধহয় ফুৎকারে উড়িয়ে দেওয়া যাবে, তারা বোধহয় বুঝতে পারছেন যে না, ফুৎকারে উড়িয়ে দেওয়ার সময় ভারতবর্ষর পেরিয়ে এসেছে। ভারতবর্ষ নতুন ভারতবর্ষ। এখন আজকে ট্যারিফ শুরু হয়েছে, ট্যারিফ যুদ্ধের বিরুদ্ধে ভারতবর্ষ তৎপর। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করেছে, বিভিন্ন নেগেটিভ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে আমেরিকার ক্ষেত্র থেকে। খোদ আমেরিকায় বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন যে এটা ভালো হচ্ছে না বোধহয়, এটা বোধহয় ভালো হচ্ছে না। কারণ এটা যদি হয়, ভারতবর্ষ যদি একবার স্লিপ করে চলে যায় এবং ভারতবর্ষ যদি রিক্স গঠন করে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না গঠন করে, ব্রিক্সের বাইরেও রিক্স, তাহলে এই 3 মহাশক্তিধর দেশ যদি এক জায়গায় আসে, আমেরিকার কিন্তু এম্পায়ার ফল করতে সময় লাগবে না। কারণ চিরদিন কাহারও সমানও নাই যায়। একটা সময় ব্রিটিশ সাম্রাজ্য সূর্য অস্ত যেত না, তারপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তারপর থেকে গোটা বিশ্ব জুড়েই আমেরিকান দাদাগিরি। কিন্তু বোধহয় সময় এসছে আমেরিকান এই দাদাগিরি রাজ বোধহয় ভাঙতে চলেছে। দেখা যাক, আমরা অপেক্ষা করব। আবারও বলছি, ভারত আমেরিকার সম্পর্ক মজবুত হোক, এটাই সর্বজনভাবে এটাই কাম্য হওয়া উচিত। কিন্তু কোনোটাই অবশ্যই ভারতবর্ষের তরফ থেকে মাথা বিকিয়ে নয়, শিরদাঁড়া বিক্রি করে নয়। আগামীতে সময় কথা বলবে, ততদিন আমাদের ধৈর্য ধরতেই হবে। জয় হিন্দ, ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ধন্যবাদ।